এমন একটা পৃথিবীর গভীরে ডুব দেওয়া যাক, যেখানে এই যে চেনা উষ্ণতা তার কোনো লেশ মাত্র নেই। রাতের আকাশে হয়তো চাঁদ আছে, তারাও আছে, কিন্তু মাটিতে না, সেখানে কোনো আলোর শিখা নেই। খাবার সেখানে কাঁচা, মানে হজম করা কঠিন। একটাই কারণ, 10 লক্ষ বছর কেটে গেলেও মানুষ আগুনকে বশ করতে পারেনি। কেমন হতে পারে সেই পৃথিবী? কি তার পরিণতি? সত্যি এক শিরশিরে অনুভূতি জাগানো প্রশ্ন। ঠিক। আজকের এই গভীর অনুসন্ধানে আমরা কিন্তু ঠিক এই কল্পনার জগতে ঢুকব, একটা বিশেষ সূত্রকে ধরে। হ্যাঁ, আমাদের হাতে রয়েছে একটা সিনেম্যাটিক ভঙ্গিতে লেখা আখ্যান, তাই না? একদম। আর সেটার মূল প্রশ্নটাই হলো, কি হতো যদি মানবজাতি কখনো আগুন আবিষ্কার না করত? আর দেখুন, এই সূত্রটা কিন্তু শুধু গল্প নয়, এটা একই সঙ্গে আমাদের যেটুকু ইতিহাস আমরা জানি। আর একটা অচেনা, বেশ রহস্যময় বিকল্প বাস্তবতা, তার মধ্যে একটা আবেগপূর্ণ যাত্রা যেন। আমরা চেষ্টা করব বুঝতে আগুন আসলে মানব সভ্যতার ঠিক কোথায় কোথায় জড়িয়ে আছে, একেবারে গভীরে। হ্যাঁ, আর সেই আগুনটুকু সরিয়ে নিলে আমাদের অস্তিত্বের ছবিটা ঠিক কেমন দাঁড়াতো। এটা তো শুধু উষ্ণতা বা রান্নার বিষয় নয়, তাই না? আরও অনেক গভীর কিছু। অর্থাৎ আজকের যাত্রার লক্ষ্যটা হলো আগুনের সেই যুগান্তকারী প্রভাবগুলো একটু খতিয়ে দেখা, ঠিক, এবং আগুনবিহীন এক সম্ভাব্য পৃথিবীর বিশদ চিত্র অন্বেষণ করা, যেমনটা আমাদের হাতের সূত্রটি কল্পনা করেছে। আর সূত্রটি আমাদের এই ভাবনার মুখোমুখি দাঁড় করায়, আগুন ছাড়া আমাদের বুদ্ধি, আমাদের শিল্পবোধ, আমাদের এই যে প্রযুক্তি তৈরির আকাঙ্ক্ষা, সবকিছু কি সেই হিমশীতল অন্ধকারে চিরতরে হারিয়ে যেত? সূত্রটা কিন্তু আমাদের মনে করিয়ে দেয় ইতিহাসের সেই গুরুত্বপূর্ণ সময়টার কথা, প্রায় 10 লক্ষ বছর আগে আফ্রিকায়। হ্যাঁ, আফ্রিকায় যখন মানুষ প্রথম আগুনকে নিয়ন্ত্রণে আনে, সেটা ছিল নিছক বেঁচে থাকা থেকে সভ্যতা নির্মাণের পথে একটা বিরাট লাভ। অবশ্যই। আগুন তো শুধু উষ্ণতা দেয়নি, রাতের অন্ধকারে হিংস্র জন্তুদের থেকেও সুরক্ষা দিয়েছে। আর সবচেয়ে জরুরি যেটা, খাবার রান্না করে পুষ্টি গ্রহণের প্রক্রিয়াটাকেই পুরো বদলে দিয়েছে। আর এই বদলটা, এটা তো আমাদের শরীর, এমনকি আমাদের মস্তিষ্কের বিকাশেও বিরাট প্রভাব ফেলেছিল, নিঃসন্দেহে। আর যদি সেই স্ফুলিঙ্গটা না জ্বলত, সূত্রটি যে ইঙ্গিত দেয় তা এক কথায় ভয়ঙ্কর। হ্যাঁ, সেই কল্পিত পৃথিবীটা হলো একটা নিরন্তর ঠান্ডার রাজ্য, অন্ধকার তার সবসময়কার সঙ্গী। মানুষ সেখানে হয়তো কাঁচা মাংস বা ফলমূল চিবিয়ে খাচ্ছে। ভাবুন, যা হজম করা কঠিন, পুষ্টিও খুব কম। এর ফল কি হতে পারে? অনিবার্য পরিণতি, দুর্বল শরীর, সম্ভবত মস্তিষ্কের বিকাশও অনেক ধীর। হয়তো সেখানে সভ্যতা বলতে আমরা যা বুঝি তার কোনো কাঠামোই হয়তো গড়ে ওঠেনি। তার এক অসমাপ্ত, সংঘর্ষরত মানব জাতির ছবি। অনেকটা তাই। চলুন এই সূত্র ধরে এই কল্পিত জগতের আরও একটু গভীরে যাই। একদম। চলুন ফেরা যাক প্রায় 10 লক্ষ বছর আগের সেই সময়ে, যখন আফ্রিকার বিস্তীর্ণ প্রান্তরে কোনো এক মানব গোষ্ঠী প্রথম আগুনের শক্তিকে নিয়ন্ত্রণ করতে শিখল। ভাবলে সত্যি অবাক লাগে, তাই না? সামান্য কটা কাঠের ঘর্ষণে জ্বলে ওঠা শিখা, বা হয়তো বজ্রপাতে জ্বলা আগুনকে বাগে আনা, এই একটা ঘটনা। হ্যাঁ, এই একটাই ঘটনা কিভাবে ধীরে ধীরে পুরো গ্রহের ইতিহাসকে একটা নতুন দিকে নিয়ে গেল। রাতের নিরাপত্তা, ঠান্ডার হাত থেকে বাঁচা, আর খাদ্যের সহজলভ্য পুষ্টি, এগুলো তো ছোটখাটো ব্যাপার নয়, একদমই নয়। এগুলোই আমাদের বিবর্তনের পথে এগিয়ে যাওয়ার আসল জ্বালানি জুগিয়েছে। শুধু তাই নয়, কিন্তু এই আগুনটাই মানুষকে বিভিন্ন চরম পরিবেশে টিকে থাকতে সাহায্য করেছে। বিশেষ করে ভাবুন সেই হিমশীতল বরফ যুগের সময়টার কথা। ঠিক। এই চিত্রনাট্যটা ভাষ্য অনুযায়ী নিয়ন্ত্রিত আগুন ব্যবহারের দক্ষতাই কিন্তু পরে পথ খুলে দিয়েছিল ধাতু গলানোর মতো বৈপ্লবিক প্রযুক্তির। হ্যাঁ, ব্রোঞ্জ যুগ, লৌহ যুগ। একদম। এই পর্বগুলোর সূচনা তো এখান থেকেই, আর এগুলো মানব সমাজকে আমূল বদলে দিয়েছিল। উন্নত হাতিয়ার, কৃষিকাজের প্রসার, সামাজিক কাঠামোর জটিলতা বৃদ্ধি, এই সব কিছুর পেছনেই আসলে রয়েছে তাপশক্তিকে কাজে লাগানোর ক্ষমতা, আগুন। কিন্তু এই আখ্যানটা বা সূত্রটা আগুনের শুধু সৃষ্টিশীল ভূমিকার কথাই তো বলছে না, এর একটা দ্বৈত সত্তার দিকেও ইশারা করছে, তাই না? অবশ্যই, অবশ্যই। একদিকে আগুন যেমন সভ্যতা গড়ার কারিগর, ধরুন কৃষিকাজ থেকে শুরু করে মৃৎশিল্প বা ধাতু শিল্পের ভিত্তি, তেমনি অন্যদিকে এই আগুনই আবার বিধ্বংসী যুদ্ধের অস্ত্র তৈরিতেও অপরিহার্য হয়ে উঠেছে। ঠিক, সভ্যতার আলো যেমন জ্বেলেছে,
তেমনি আবার ধ্বংসের অন্ধকারকেও যেন উস্কে দিয়েছে। খুব গুরুত্বপূর্ণ একটা পর্যবেক্ষণ। এখানে সূত্রটির একটা লাইন আমার বিশেষভাবে মনে পড়ছে। কি সেটা? বলছে, আশ্চর্যজনকভাবে আগুনই মানুষকে দেবতার শক্তি দিল, আবার সেই আগুনই তাকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার পথও খুলে দিল। বাহ, সৃষ্টি আর ধ্বংসের এই অদ্ভুত সহাবস্থান। এটা আগুনের চরিত্রের সঙ্গেই যেন ওতপ্রোতভাবে জড়িয়ে। এটা একদিকে যেমন অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা দিয়েছে, তেমনি সেই ক্ষমতার অপব্যবহারের ঝুঁকিও কিন্তু তৈরি করেছে। আসলে ক্ষমতা সবসময় একটা কঠিন দায়িত্ব নিয়ে আসে। তাহলে সেই মূল প্রশ্নটা, সেটা আবার আরও জোরালোভাবে ফিরে আসছে, যেটা এই চিত্রনাট্যেরও একদম কেন্দ্রে রয়েছে। কিন্তু যদি ইতিহাসের কোনো এক বাঁকে সেই স্ফুলিঙ্গটি কখনো না জ্বলত। উফ, এই প্রশ্নটা শুনলেই যেন বর্তমানের এই আরামদায়ক উষ্ণতা সত্ত্বেও একটা ঠান্ডা স্রোত শিরদাঁড়া বেয়ে নেমে যায়। ঠিক তাই, মনে হয় চোখের সামনে পরিচিত পৃথিবীর আলো যেন ধীরে ধীরে নিভিয়ে আসছে। আর আমাদের হাতে যে সূত্রটি আছে, সেটা ঠিক সেই নিভে যাওয়া আলো পরবর্তী পৃথিবীর ছবিটাই খুব যত্ন করে আঁকার চেষ্টা করেছে। কেমন সেই পৃথিবী? এক অন্ধকার, হিমশীতল, প্রায় শব্দহীন জগৎ। আসুন সেই জগতের ভেতরে একটু উকি দেওয়া যাক। হ্যাঁ, চিত্রনাট্যটির বর্ণনায় সেই বিকল্প পৃথিবীর ছবিটা যেন চোখের সামনে ভাসে। গুহার ভেতরে মানুষের আবছা ছায়া নড়াচড়া করছে, কিন্তু কোনো আগুনের উষ্ণ আলোয় নয়। না, বড় হাড় কাঁপানো ঠান্ডায় কাঁপছে তারা। বাইরে অবিরাম হিমশীতল বাতাস বইছে। বিস্তীর্ণ প্রান্ত জুড়ে হয়তো বরফের পুরো আস্তরণ। রাত নামা মানে সেখানে শুধু অন্ধকার নয়, বরং মৃত্যু ভয় নেমে আসা। আর দীর্ঘ শীতকাল মানেই তো খাদ্যের সংকট, অনাহার, দুর্ভিক্ষ। সেই পৃথিবীর জীবনযাত্রা নিয়ে সূত্রটি আরও গভীরে যায়। যেমন ধরুন, খাবার সব কাঁচা, শক্ত, হজম করতে প্রচুর শক্তির প্রয়োজন। এর সরাসরি প্রভাব নিশ্চয়ই শরীরে পড়ত। অবশ্যই, মানুষ হয়তো শারীরিকভাবে আজকের মতো এতটা সক্ষম হতো না। আর সবচেয়ে বড় কথা, পুষ্টির এই সীমাবদ্ধতা এটা মস্তিষ্কের পূর্ণ বিকাশেও বাধা হয়ে দাঁড়াতে পারে। তার মানে আমাদের সূত্রটি ইঙ্গিত দেয়, এমন এক পৃথিবীতে মানুষ হয়তো খাদ্য শৃঙ্খলের শীর্ষেও থাকত না। হিংস্র পশু বা কঠিন পরিবেশ, সেটাই হয়তো সেখানে প্রধান শক্তি। বুদ্ধি হয়তো কিছুটা বিকশিত হতো, তাই না? কিন্তু আগুন ছাড়া সেই বুদ্ধিকে উন্নত প্রযুক্তিতে রূপান্তর করার পথটা, সেটা তো প্রায় বন্ধ। একদম। সভ্যতা বলতে আমরা যা বুঝি, পরিকল্পিত শহর, উন্নত কৃষি ব্যবস্থা, বিজ্ঞান চর্চা, জটিল সামাজিক কাঠামো, এর কোনোটারই ভিত গড়া সম্ভব হতো না। চিত্রনাট্যটি কল্পনা করছে বরফে ঢাকা বিশাল অরণ্যে বা পাথুরির উপত্যকা ছোট ছোট বিচ্ছিন্ন মানব গোষ্ঠী কোনো মতে হয়তো টিকে থাকতো। হ্যাঁ, টিকে থাকতো। তাদের কাছে হয়তো সূর্যই একমাত্র ঈশ্বর, একমাত্র দূর আকাশের জীবিত আগুন। তারা হয়তো সূর্যোদয় দেখে আশাবাদী হতো, কিন্তু জানতো না যে ওই আকাশের আলো একদিন তাদের হাতেও আসতে পারত, উষ্ণতা আর শক্তির উৎস হয়ে। এর সামাজিক এবং প্রযুক্তিগত দিকগুলো যদি একটু দেখি, এই আখ্যান অনুযায়ী সেখানে এক ধরনের স্থিবিরতা নেমে আসতো। কেমন স্থিবিরতা? যেমন ধরুন, ধাতুবিদ্যা বা মৃৎশিল্প, এগুলোর ধারণাই হয়তো জন্মাতো না, কারণ কোনো কিছু গলানোর বা পোড়ানোর জন্য যে উচ্চ তাপমাত্রা দরকার, সেটা তৈরির কোনো উপায়ই জানা নেই। ঠিক। ভাবুন একবার, ধাতু ছাড়া শক্তিশালী হাতিয়ার নেই, কৃষিকাজের জন্য উন্নত সরঞ্জাম নেই, এমনকি পাত্র তৈরির কৌশলও খুব সীমিত। এর ফলে সমাজ কেমন হতো? সমাজ হয়তো অনেক বেশি সরল থাকত, ছোট ছোট গোষ্ঠীতে বিভক্ত। তাদের বিশ্বাস, তাদের ধর্মীয় ভাবনাও হয়তো হতো অন্যরকম। আগুনের দেবতা থাকতো না? না, বরং হয়তো ঠান্ডার অশুভ আত্মা বা বরফের দেবতা, এই জাতীয় কোনো শক্তিই তাদের কল্পনার জগৎ শাসন করত। শিল্প বা প্রযুক্তির ক্ষেত্রে সীমাবদ্ধতা তো আরও প্রকট হতো তাহলে। যেমনটা এই সূত্রে ইঙ্গিত দেওয়া হয়েছে, তারা হয়তো বরফ বা পাথর খোদাই করে কোনো শিল্পকর্ম করত, কিন্তু তার রূপ হতো ভিন্ন। আর প্রযুক্তি? প্রযুক্তি বলতে হয়তো সীমিত থাকতো সাধারণ কিছু কৌশলে, যেমন বাতাসকে কাজে লাগানো বা ধরুন সূর্যালোককে কোনো চকচকে পাথর দিয়ে প্রতিফলিত করা, এটুকুই। মনে হচ্ছে মানবজাতি যেন একটা অদৃশ্য কাচের দেওয়ালে বন্দী। গুহা বা আশ্রয়স্থলের বাইরে পা বাড়ালেও ওই প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে খুব বেশি দূর এগোতে পারত না। হ্যাঁ, সভ্যতা পর্যন্ত পৌঁছানোর যে দীর্ঘ পথ, সেটা হয়তো চিরতরে বন্ধ হয়ে যেত। সূত্রটি এখানে একটা খুব করুণ দৃশ্যের কথা বলছে। কোন দৃশ্যটা? এক তরুণ গুহাবাসী, ঠান্ডায় প্রায় জমে গেছে সে, মরিয়া হয়ে দুটো শুকনো কাঠ
একে অপরের সাথে ঘষছে। হুম। তার চোখে হয়তো আগুন জ্বালানোর ক্ষীণ আশা, হয়তো পূর্বপুরুষদের কোনো অস্পষ্ট স্মৃতি, কিন্তু কোনো লাভ হচ্ছে না। স্ফুলিঙ্গ নেই, আগুন জ্বলছে না। হ্যাঁ, এই দৃশ্যটা যেন প্রতীকীভাবে সেই আগুনবিহীন পৃথিবীতে আটকে পড়া পুরো মানবজাতির অসহায়ত্ব আর ব্যর্থ প্রচেষ্টাকেই তুলে ধরে। সভ্যতার সম্ভাবনাটুকু যেন বারবার অঙ্কুরেই নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু এই জমাট বাঁধা অন্ধকারের শেষে সূত্রটি এক নাটকীয় আলোর ঝলকানি নিয়ে আসে। সেই বজ্রপাতের ঘটনাটা। ঠিক, এক ভয়াল ঝড়ের রাত, চারিদিকে বিদ্যুতের প্রচণ্ড গর্জন, আলোর ঝলকানি। আর ঠিক তখনই পাহাড়ের চূড়ায় থাকা এক বিশাল শুকনো গাছে আছড়ে পড়ল এক বজ্রপাত। দাউ দাউ করে জ্বলে উঠল সেই গাছ, আদিম, বন্য, অপ্রতিরোধ্য আগুন। আর সেই প্রথম গুহাবাসী মানুষ দল বেঁধে দেখল আগুনের সেই ভয়ঙ্কর সুন্দর সম্মোহনী নাচ। সেই প্রথম সাক্ষাতের প্রতিক্রিয়া কেমন ছিল? সূত্র অনুযায়ী প্রথমে ছিল তীব্র ভয়, তাই না? হ্যাঁ, ভয় তো ছিলই। অজানা অচেনা এক শক্তি চোখের সামনে সবকিছু গ্রাস করছে। কিন্তু আদিম ভয়ের পর্দার ওপারেই ছিল তার চেয়েও শক্তিশালী এক অনুভূতি, কৌতূহল। একদম কৌতূহল। তারা ধীরে ধীরে কাছে এলো, আগুনের উষ্ণতা অনুভব করল। আর তারপর সেই ঐতিহাসিক মুহূর্ত, যা হয়তো সব বদলে দেওয়ার ক্ষমতা রাখে। কোনটা? দলের মধ্যে থেকে কেউ একজন অসীম সাহস সঞ্চয় করে তুলে নিল এক টুকরো জ্বলন্ত ডাল, আগুনের প্রথম স্পর্শ। ঠিক তাই। চিত্রনাট্য অনুযায়ী এই মুহূর্তটি যেন সেই বিকল্প ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়ার বিন্দু। এটাই যেন সেই কল্পিত পৃথিবীর বহু প্রতীক্ষিত সভ্যতার জন্মলগ্ন। অন্ধকারের দীর্ঘ শাসনের শেষে প্রথম আলোর রেখা দেখা দিল গুহার মুখে। ভয়কে জয় করে আগুনকে বশ মানানোর এই ইচ্ছাই হয়তো আসল পার্থক্য গড়ে দেয়। এই আখ্যানের উপসংহারও কিন্তু যথেষ্ট শক্তিশালী এবং ভাবনার খোরাক যোগায়। কি বলছে সেটা? এটি বলছে আগুন হয়তো ভবিষ্যতে ধ্বংস ডেকে আনবে, যুদ্ধ আর সংঘাতের কারণ হবে, কিন্তু ওই মুহূর্তেই যখন মানুষ ভয়কে জয় করে নিজের হাতে আগুন তুলে নিল, তখনই সে যেন প্রকৃত অর্থে মানুষ হয়ে উঠল। হ্যাঁ, প্রকৃতির দাসত্ব থেকে বেরিয়ে এসে নিজের ভাগ্য নিয়ন্ত্রণের পথে প্রথম সাহসী পদক্ষেপ ফেলল সে। এটা শুধু প্রযুক্তি নয়, এটা চেতনারও উত্তরণ। নরম চিন্তাশীল স্বরে এই গভীর আলোচনাটা শেষ করার আগে সূত্রটির একেবারে শেষের ভাবনাগুলো একবার ছুঁয়ে যাওয়া যাক। আগুন আমাদের জ্ঞান দিয়েছে, শিল্পকলা দিয়েছে, বিজ্ঞান দিয়েছে, সভ্যতাকে এগিয়ে নিয়ে গেছে। একথা যেমন সত্যি, তেমনি এটাও সত্যি যে এই আগুনই আমাদের হাতে তুলে দিয়েছে বিধ্বংসী অস্ত্র, যুদ্ধ বাঁধিয়েছে, জন্ম দিয়েছে ক্ষমতার লোভ আর অহংকার। ঠিক। সূত্রটি যেন শেষ পর্যন্ত আমাদের এক গভীরতর সত্যের দিকে ইঙ্গিত করছে। কি সেই সত্য? হয়তো আগুনের প্রকৃত অর্থ শুধু উষ্ণতা, আলো বা শক্তিতে সীমাবদ্ধ নয়। এর আসল তাৎপর্য লুকিয়ে আছে আলো আর অন্ধকারের সচেতন ভারসাম্যের মধ্যে। মানে সৃষ্টি করার ক্ষমতা যেমন আমরা অর্জন করেছি, তেমনি ধ্বংস করার ক্ষমতাও কিন্তু আমাদের হাতে এসেছে। এই দুই শক্তিকে চিনে বুঝে দায়িত্বের সঙ্গে ব্যবহার করার মধ্যেই হয়তো মানব প্রজাতির আসল সার্থকতা আর চ্যালেঞ্জ লুকিয়ে আছে। বাহ, আগুন শুধু বাইরের পৃথিবীর আলো নয়, ভেতরের বিবেচনার আলোও বটে। হয়তো তাই। সত্যিই তাই। আর এই চিত্রনাট্যটি শেষে কিছু মৌলিক প্রশ্ন আমাদের ভাবনার জগতে ছেড়ে দিয়ে যায়। যেমন, যদি সেই প্রথম স্ফুলিঙ্গটি সত্যিই কখনো না জ্বলত, আগুন যদি অধরাই থেকে যেত, তাহলে মানবজাতি কি আজকের এই রূপে, এই সংখ্যায়, এই গ্রহে টিকে থাকতে পারত? খুব কঠিন প্রশ্ন। নাকি আমরা সম্পূর্ণ ভিন্ন কোনো পথে চালিত হতাম? কেমন পথে? হয়তো শারীরিক বা মানসিকভাবে অন্যরকম কোনো প্রজাতিতে বিবর্তিত হতাম। হয়তো আমাদের সামাজিক বন্ধন, আমাদের বেঁচে থাকার কৌশল হতো একেবারে আলাদা। এই প্রশ্নগুলোর কোনো নিশ্চিত উত্তর তো আমাদের জানা নেই। না, নেই। কিন্তু এগুলো আমাদের বাধ্য করে নিজেদের অস্তিত্ব, আমাদের অর্জন আর আমাদের সভ্যতার ভিত্তিমূল নিয়ে আরও একবার নতুন করে ভাবতে। এ গভীর প্রশ্নগুলোই না হয় আজকের আলোচনার শেষে আমাদের প্রত্যেকের মনে একটা দীর্ঘস্থায়ী ছাপ রেখে যাক। ঠিক। আগুন আমাদের কি দিয়েছে আর বিনিময়ে কি কেড়ে নিয়েছে, সেই হিসেব হয়তো কোনোদিনও শেষ হওয়ার নয়। কিন্তু এইটুকু নিশ্চিত, ওই একটি আবিষ্কার আমাদের যাত্রাপথকে চিরতরে বদলে দিয়েছে।